কোটা সংস্কারকে কেন্দ্র করে ছাত্র বিক্ষোভ এবং সেই ছাত্র বিক্ষোভে সাধারণ মানুষ থেকে আম জনতার সামিল হওয়া এবং তারই ফলশ্রুতি হিসেবে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার ঘটনা, এই সমগ্র জিনিসই আজকে আমরা এই ভিডিওর মারফত দেখব। তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো। আমি প্রকাশ মুখার্জি, WBPSC-ওয়ালার তরফ থেকে আজকে তোমাদের সামনে নিয়ে এলাম এক হাসিনা থি, যেখানে আমরা এই টোটাল স্টোরিটা কভার আপ করবো যে কিভাবে কোন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের পতন হয় এবং দেশের বর্তমান সিচুয়েশন কি। স্টেপ বাই স্টেপ আমরা দেখব। যদিও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের টপিকটা কি হতে চলেছে। তাহলে টপিকটা শুরু করব আমরা যাকে দিয়ে, তিনি হচ্ছেন শেখ হাসিনা। এখন বক্তব্য, ইনি কে, পরিচয়টা কি। তার পরিচয়টা যদি আমরা দেখি তাহলে নাম হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ। নাম শেখ হাসিনা ওয়াজেদ। জন্ম 28শে সেপ্টেম্বর 1947। ইনি ছিলেন বাংলাদেশের একজন পলিটিশিয়ান, যিনি কিনা বাংলাদেশের 10ম প্রাইম মিনিস্টারও ছিলেন। প্রথম দিকে 1996 থেকে 2001 পর্যন্ত, পরবর্তীকালে 2009 থেকে অগস্ট 2024 পর্যন্ত যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। এনার আরেকটা পরিচয়, ইনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, অর্থাৎ যাকে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার এবং প্রথম প্রেসিডেন্ট বলা হয়, সেই মুজিবুর রহমানের মেয়ে হচ্ছেন কে না, এই শেখ হাসিনা, যিনি কিনা টোটাল নিয়ার অ্যাবাউট প্রায় 20 বছর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেন এবং ইনি হচ্ছেন বাংলাদেশের ইতিহাসে লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার। শুধু কি তাই না, ইনি হচ্ছেন বলতে পারো ওয়ার্ল্ড লংগেস্ট সার্ভিং ফিমেল হেড অফ দ্য গভর্নমেন্টও। অর্থাৎ 2024-এর অগস্ট পর্যন্ত, 5 অগস্ট পর্যন্ত, যতক্ষণ না তার গভর্নমেন্টের পতন হয়, ইনি হচ্ছেন সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে লংগেস্ট সার্ভিং ফিমেল হেড অফ দ্য গভর্নমেন্ট। তার পলিটিক্যাল কেরিয়ারের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে পলিটিক্যাল কেরিয়ার শুরুর দিকে যদি আমরা দেখি, হুসেন মোহাম্মদ এরশাদ, যিনি কিনা একটা সময় বাংলাদেশে ডিকটেটরশিপ চালাচ্ছিলেন, তাকে সরাবার জন্যে কি না খালেদা জিয়া এবং বলতে পারো শেখ হাসিনা দল অর্থাৎ আওয়ামী লীগ, যারা কিনা জোট বাঁধে এবং পরবর্তীকালে হুসেন মোহাম্মদ এরশাদ সরে যাওয়ার পর ইলেকশনে এই হাসিনা এবং খালেদা জিয়া একে অপরের বিরুদ্ধে কন্টেস্ট করে এবং যেখানে কিনা শেখ হাসিনা 1991 সালে ইলেকশনে হেরে যায় খালেদা জিয়ার কাছে। আর লিডার অফ অপোজিশন হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের বাংলাদেশ ন্যাশনাল পার্টির বিরুদ্ধে, অর্থাৎ খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনাল পার্টির বিরুদ্ধে ইলেকশনে ডিসঅনেস্টির প্রশ্ন তোলে এবং এই সূত্রেই পার্লামেন্ট বয়কট করে, যার ফলশ্রুতি বাংলাদেশে বলতে পারো পলিটিক্যাল টার্ময়েল এবং তার সঙ্গে একটা ভায়োলেন্ট সিচুয়েশনও ক্রিয়েট হয়। এর পরবর্তী পরিস্থিতিতে কিনা খালেদা জিয়া রিজাইন করতে বাধ্য হয় এবং 1996 সালের ইলেকশনে আমরা দেখতে পেলাম কি না বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন হচ্ছে কি না শেখ হাসিনা। যদিও এই সময়টা বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় বাংলাদেশ তার ইকোনমিক্যাল গ্রোথ দেখতে পায় এবং পভার্টি বলতে পারো বা দারিদ্রতা ধীরে ধীরে কমতে শুরু করে। যদিও এটা বেশি দিন স্থায়িত্ব হয়নি। শেখ হাসিনা গভর্নমেন্ট 1996-এ গভর্নমেন্ট ফর্ম করলেও 2001 সালে নির্বাচনে আবার পুনরায় কি না খালেদা জিয়ার কাছে তারা হেরে যায়। এর পরবর্তী সময় যদি আমরা দেখি তাহলে খালেদা জিয়া সম্পর্কে আমাদেরকে যদি ইনফরমেশন একটুখানি মনে রাখতে হয় যে এনার পরিচয়টা কি, তাহলে মনে রাখবো জন্ম 1945-এর 15ই আগস্ট। ইনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী 1991-এর এবং শুধু তাই নয়, পাকিস্তানের বেনজির ভুট্টোর পর সারা পৃথিবীর রেসপেক্টে ইনি হচ্ছেন দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী। এনার আরেকটা পরিচয়, ইনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উইডো। এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল পার্টির অন্যতম মেন লিডার হচ্ছেন এই খালেদা জিয়া। যদিও তাকে হাসিনা গভর্নমেন্ট 2018 সালে কারাপশন চার্জে কিনা জেলে ভরে দেয় এবং তার 17 বছরের জেলও হয়। শারীরিক অসুস্থতার জন্য পরবর্তীকালে তাকে হাউস অ্যারেস্টও করা হয়। তার একটি ছেলে আছে, যে ছেলেটির নাম হচ্ছে তারিক রহমান, যদিও তাকে লন্ডনে দ্বীপান্তর করে হচ্ছে হাসিনা সরকার। এর পরবর্তী সময় যদি আমরা দেখি যে 2006 থেকে 2008 এই সময়কালে বলতে পারো একটা পলিটিক্যাল ক্রাইসিস ফেস করে কে, হাসিনা সরকার।
তার কারণ তার এগেনস্টে এক্সটর্শন চার্জ নিয়ে আসা হয় এবং তার ফলস্বরূপ তাকে জেলে যেতে হয়। পরবর্তীকালে ইনি 2008-এর ইলেকশন লড়েন এবং জেতেন। 2014 সালে ইনি পুনরায় রি-ইলেক্টেড হন অ্যাজ এ থার্ড টার্ম, যেখানে কিনা বলতে পারো বা এই থার্ড টার্মে রি-ইলেক্টেডের ফলে কিনা বিএনপির তরফ থেকে এই ইলেকশনকে বয়কট করা হয় এবং চূড়ান্ত রূপে ক্রিটিসাইজ করা হয় এবং ইন্টারন্যাশনাল অবজারভাররাও বলতে পারো এই ইলেকশনটাকে কিনা নজরে রেখেছিলেন। 2017 সালে মায়ানমারে যখন রোহিঙ্গাদের গণহত্যা করা হচ্ছে, তখন বাংলাদেশ সরকারের তরফ থেকে অর্থাৎ শেখ হাসিনা গভর্নমেন্টের তরফ থেকে সেই রোহিঙ্গাদের কি হয় না আশ্রয় দেওয়া হয়, তাদেরকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়, যা কিনা পরবর্তী ক্ষেত্রে শেখ হাসিনা সারা বিশ্বের কাছে প্রশংসাও কুড়িয়ে নেয় তার এই কাজটি। নেক্সট যদি আমরা দেখি যে পরবর্তী ক্ষেত্রে তিনি 2018-র ইলেকশন লড়েন এবং চতুর্থবারের জন্য বলতে পারো অ্যাজ এ প্রাইম মিনিস্টার তিনি ক্ষমতাতে আসেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ করে শেখ হাসিনা গভর্নমেন্টকে কিনা ছুঁড়ে ফেলা হয়, ওয়াই শেখ হাসিনা গভর্নমেন্ট হ্যাজ বিন থ্রোন। সেক্ষেত্রে মনে রাখতে হবে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে কিনা সরকারি চাকরিতে কোটা বিন্যাস। সরকারি চাকরিতে কোটা বিন্যাস শেখ হাসিনা গভর্নমেন্টের তরফ থেকে 56% কোটা রাখা হয়েছিল শুধুমাত্র সরকারি চাকরির সংরক্ষণের। আর যেটাই বলতে পারো কিনা এই বিক্ষোভ আন্দোলন হিংসার অন্যতম কারণ, যেখানে এই 56%-এর মধ্যে মুক্তিযোদ্ধা এবং তার ফ্যামিলির জন্য 30%, নারীদের জন্য 10%, জেলা কোটা 10%, নৃজাতির জন্য 5%, প্রতিবন্ধী কোটা 1% এবং টোটাল সংরক্ষণ যদি আমরা দেখি 56% করা হয়েছিল। মুক্তিযোদ্ধার কোটার অন্তর্ভুক্ত তাদের সন্তান ও নাতি নাতনি, এই নিয়ে 2018-র বিক্ষোভ হওয়ায় শেখ হাসিনা নৃজাতি ও প্রতিবন্ধী কোটা রেখে বাকি সব কোটা একটি নির্দিষ্ট মাধ্যমে বাতিল ঘোষণা করেছিলেন। তার বিরুদ্ধে হওয়া গত 5ই জুন হাইকোর্টের বিভাগ জানায় হাসিনার এই সিদ্ধান্ত অবৈধ, অর্থাৎ 56% সংরক্ষণ পুনরায় আবার ফিরে আসে এবং তারপরেই বলতে পারো আন্দোলন সংগঠিত হয়। ছাত্ররা এটা কোনো মতে মেনে নিতে পারেনি। সরকারি চাকরিতে 56% কোটা এটা কখনোই তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না এবং তার ফলেই বাংলাদেশের বিভিন্ন জেলায় বলতে পারো কি না বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে যায়, শুরু হয় ধরপাকড়, শুরু হয় মৃত্যু মিছিল। প্রথম দিকে যদিও সেনা নামানো হয়, জারি করা হয় কারফিউ, তবুও ওই মৃত্যু মিছিলকে ঠেকানো যায়নি। 105 জন প্রথম দিকে মৃত্যুর সংখ্যা থাকলেও পরবর্তীকালে এটা 300 পার করে যায়। হাসিনা সরকার এই বিক্ষোভের আজ বুঝতে পারে এবং এই কোটা সংস্কার আবার পুনরায় করা সম্ভব বলে তিনি আরো মতামত জানান এবং সেই জন্যই তিনি আরো বলেন যে কোটা সংস্কারে তাদের কোনো আপত্তি নেই। তা সত্ত্বেও পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলের সর্বদলীয় বৈঠক ডাকেন এবং দেশের পরিস্থিতি নিয়ে আলোচনাও করেন। যদিও এ প্রসঙ্গে ভারত বাংলাদেশের এই যে উত্তাল পরিস্থিতি তার উপরে কঠোর নজর রাখতে শুরু করে, কারণ সেখানে প্রায় 15,000 ভারতীয়রা অফিসিয়ালি বসবাস করছে, তাদেরকে সুরক্ষিত রাখা হচ্ছে ভারত সরকারের কর্তব্য। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এখানে পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারি চালাচ্ছিলেন, কিন্তু এই ঘটনা পরবর্তী ক্ষেত্রে আরও বেড়ে যায়। বাংলাদেশ সরকার এই আন্দোলনে ছাত্রদের এই বিক্ষোভের ফলে তারা পিছু হটতে বাধ্য হয় এবং সংস্কার করে মুক্তিযোদ্ধা কোটা কিনা 36 থেকে 5%-এ নামানো হয়। তবুও বাংলাদেশ কিন্তু শান্ত হয়নি। যেটা আগে যদি আমরা দেখি যে মুক্তিযোদ্ধা কোটা 30% আর ওভারঅল ছিল 56%, সেখান থেকে মুক্তিযোদ্ধা কোটা নামানো হয় 5%-এ আর ওভারঅল সংরক্ষণ করা হয় 7%-এ। তবুও কিন্তু বলতে পারো কি না ছাত্র বিক্ষোভ আটকায়নি। তার পেছনে অন্যতম কারণ এই ছাত্র বিক্ষোভকে দমন করার জন্য বাংলাদেশ সরকার যে কঠোর মনোভাব প্রকাশ করে, যার ফলে প্রচুর ছাত্র মারা যায়, অনেক নিরীহ লোক মারা যায়, সাধারণ মানুষ মারা যায়, সেগুলোই বলতে পারো এই আন্দোলনকে আরো বেশি করে ত্বরান্বিত করে। এবং ছাত্রদের বক্তব্য ছিল শুধুমাত্র কোটা সংস্কার করলে হবে না, এই মৃত্যুকে মাথায় নিয়ে বাংলাদেশ সরকারকে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে বলতে পারো বাংলাদেশের জনসাধারণের
কিনা সাপোর্ট দিতে শুরু করে। এ প্রসঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, যদিও এই বিক্ষোভ আন্দোলন বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার, এখানে পশ্চিমবঙ্গ সরকার মাথা ঘামাবে না বা ঘামাতে পারে না, ভারত সরকারও এক্ষেত্রে কিছু করবে না, কিন্তু যদি পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের কোনো নাগরিক যদি পশ্চিমবঙ্গের কোনো সাহায্য চায়, সেক্ষেত্রে আমরা সাহায্য করতে পারি বলে মুখ্যমন্ত্রী কিনা তার বক্তব্যে জানান। পরবর্তী ক্ষেত্রে শেখ হাসিনা সরকার এই বিক্ষোভকে দমন করার জন্য আরো শক্ত মনোভাব নেয়, যেখানে ইন্টারনেট ব্যবস্থাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, কারফিউ জারি করে দেওয়া হয়, জামায়াত বন্ধ করে দেওয়া হয় এবং তার সঙ্গে কিনা প্রবল প্রতিপত্তিতে সেনাও মাঠে নামিয়ে দেওয়া হয়, যারা কিনা বলতে পারো কিনা এই ছাত্র আন্দোলনকে দমন করতে কিনা উদ্ধত হয়ে যায় এবং এখানেই বলতে পারো গন্ডগোলটা আরো পাকিয়ে যায়। যদিও কিছু সময়ের জন্য এই আন্দোলনকে দমানো গেলেও পরবর্তী সময় যদি আমরা দেখি না, এর ফলস্বরূপ ইন্টারনেট বাংলাদেশে আবার পুনরায় চালু হয়, যেটা গভর্নমেন্টের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু একেবারেই যে বিক্ষোভ দমে গেছিল এরম ব্যাপার নয়। যে সমস্ত ছাত্রছাত্রী বা যে সমস্ত লোকজন এই বিক্ষোভ অর্থাৎ এই কোটা সংস্কারের বিক্ষোভকে ঘিরে মারা গেছিল, তাদের জন্য বলতে পারো বাকি যারা ছাত্রছাত্রী রয়েছে তারা এবার থেকে ঠিক করে কি না তারা একটা জাস্টিস মার্চ করবে। ঢাকা, সিলেট, বরিশাল প্রভৃতি জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং আস্তে আস্তে এটা ব্যাপক আকার ধারণ করছিল। কোটা সংস্কারে আন্দোলন ঠেকাতে পড়ুয়া ছাত্র নেতাদের খুন, গণগ্রেপ্তারি এবং অপহরণে সুবিচার চেয়ে বাংলাদেশের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র জোট। তার অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করে শিক্ষক ও শিক্ষার্থীরা এবং এই আন্দোলন আস্তে আস্তে এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যেটাকে সামলানো বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভবপর ছিল না এবং পরবর্তী ক্ষেত্রে এই আন্দোলনকে সামলাতে গিয়ে বাংলাদেশ সরকার কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। টিয়ার গ্যাস, গুলি, বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করতে শুরু করে তারা নিরীহ ছাত্রদের ওপরে। যেখানে ছাত্ররা খালি হাতে শান্তি মিছিল করছে, সেখানে পুলিশের অত্যাচার আমরা দেখতে পাই, সাধারণ মিলিটারিদের অত্যাচার আমরা দেখতে পাই। সবই সরকারের নির্দেশে এগুলো করা হয় এবং তাই শেষ পর্যন্ত কি না ঠিক করা হয় কি না আর সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হবে না। বাংলাদেশের ছাত্র সংগঠনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কি না ওদেরকে ক্ষমা করার কোনো মানে নেই এবং বাংলাদেশ সরকারের ক্ষমা চাওয়ার সময়ও পেরিয়ে গেছে। গণজোয়ার তৈরি হয়েছে গোটা দেশে, আর কোনো দমন পীড়ন ষড়যন্ত্র করে এই আন্দোলনকে থামানো যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপের ডাক দিয়ে ছাত্র নেতারা রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামবেন বলে জানিয়ে দেয়। আর এই ছাত্র নেতাদের ঠান্ডা করার জন্য বা বলতে পারো এই আন্দোলনকে নমনীয় করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি 14 দলের একটা বৈঠক ডাকেন, সেখানে কিন্তু এই সমস্ত ছাত্র নেতাদেরও ডাকা হয় তাদের বক্তব্য শোনার জন্য, যেখানে ছাত্র নেতারা এই বক্তব্যকে বা এই মিটিংকে বয়কট করে এবং তারা অসহযোগ আন্দোলনের ডাক দেয়। পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয় যখন প্রায় নিহতের সংখ্যা কিছুদিন আগে 99-তে পৌঁছায়। থানায় ঢুকে প্রায় 13 জন পুলিশ কর্মীকে হত্যা করা হয় এবং হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে হিংসা দিন দিন আরো বাড়তে থাকে। এর পরবর্তী সময় যদি আমরা দেখি, এই হিংসাকে আর কোনো রকমভাবে ঠেকানোর কোনো উপায় সরকারের কাছে ছিল না এবং তার ফলশ্রুতি হিসেবে হাসিনা সরকার বাধ্য হয় পদত্যাগ করতে এবং দেশ ছাড়তে। বিভিন্ন সংবাদ মাধ্যমের আমরা জানতে পারি যে পশ্চিমবঙ্গে কলকাতার পরিবর্তে তিনি ত্রিপুরার আগরতলায় আসছেন বা অনেক সূত্রে জানানো হয় যে তিনি দিল্লিতে আসছেন। দিল্লিতে তার মেয়ে থাকেন এবং তার ছেলে থাকেন হচ্ছে লন্ডনে। তো বিভিন্ন সংবাদ সংস্থা বিভিন্ন রকম খবর দিতে থাকে এবং এটা ঠিক একদম মানে শিওর শট খবর যে গণভবন থেকে শেখ হাসিনা তার প্রাইভেট হেলিকপ্টার করে কিনা ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ইস্তফা দেওয়ার পরেই তিনি বাংলাদেশ থেকে বেরিয়ে আসেন। আর ঠিক এর পরেই বলতে পারো বাংলাদেশকে টেক ওভার করে হচ্ছে সেখানকার সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে
সেখানে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করা হয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান এবং তিনি দেশবাসীকে সেনার উপরে ভরসা রাখার কথা বলেছেন। তিনি বলেছেন সব হত্যার বিচারের আশ্বাস তিনি দিয়েছেন। দেশের সকলকে শান্তি শৃঙ্খলার পথে ফিরে আসার জন্য তিনি আবেদন জানান। এই আন্দোলনের জেরে শেখ হাসিনা যখন পদত্যাগ করে গণভবন থেকে বেরিয়ে আসেন, তারপরে আমরা দেখতে পাই বিক্ষোভকারীরা গণভবনে ঢুকে পড়ে এবং সেখানে এই মুজিবুর রহমানের যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটাও তারা ভাঙতে শুরু করে। যে মুজিবুর রহমান একটা সময় বাংলাদেশের কারিগর বলে পরিচিত বা বলতে পারো প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন যে বাংলাদেশের, তার মূর্তিটিও বলতে পারো বিক্ষোভের আগুনে ভাঙতে শুরু করে। তো এই মতো অবস্থায় এখন দেখার বিষয় একটাই যে ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি থাকে বাংলাদেশের এই অভ্যন্তরীণ পরিস্থিতিতে। যদিও আমরা দেখতে পেলাম যে ভারত বাংলাদেশের সঙ্গে তার যাবতীয় সীমানা সিল করে দিয়েছে, বিএসএফকে সেখানে মোতায়েন করা হয়েছে এবং আগের থেকে অনেক বেশি সংখ্যক বিএসএফ সেখানে মোতায়েন করা হয়েছে। ইন্টারন্যাশনালি শেখ হাসিনার এই পদত্যাগ এবং বাংলাদেশে যে অবক্ষয় সূচনা হয়েছে সেটা আন্তর্জাতিকভাবে কতটা বলতে পারো প্রতিক্রিয়া দেখায়, বিভিন্ন দেশ কি প্রতিক্রিয়া দেখায় বা কিভাবে এই সমস্যা থেকে বাংলাদেশকে বার করে আনে, এখন সেটার দিকেই আমাদের প্রত্যেকের নজর থাকবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। দেখা হবে এইরকমই আরেকটা ভিডিও নিয়ে আগামী ক্লাসে। থ্যাংক ইউ।